শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষার ব্যাকরণ পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসটি শুরু করার আগে কিছু চার্ট দেখে নিই। দেখো, ভানু, রবি, সবিতা, আদিত্য, মার্তণ্ড, তপন, দিবাকর, ভাস্কর, এগুলো কিসের নাম? তোমরা এখান থেকে যে কোনো একটা বা দুটো শব্দের সঙ্গে তোমাদের পরিচয় আছে। যেমন রবির সঙ্গে পরিচয় আছে, গগনে উঠিল রবি লোহিত বরণ, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, এরকম তোমরা অনেক ছড়া বা কবিতার লাইন তোমরা পড়েছো। তাহলে এই রবি মানে কি? সূর্য। তাহলে এই তপন মানেও সূর্য, দিবাকর মানেও সূর্য, ভাস্কর মানেও সূর্য, ভানু, সবিতা, আদিত্য, মার্তণ্ড, এই সবগুলোর অর্থ হলো সূর্য। তাহলে আমরা আজকের পাঠের বিষয় কি তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমরা সমার্থক শব্দ আলোচনা করব। আজকের পাঠের বিষয় পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, সমার্থক শব্দ। এই পাঠ শেষে তোমরা কি শিখবে? এই পাঠ শেষে তোমরা সমার্থক শব্দের সংজ্ঞা দিতে পারবে, বিভিন্ন সমার্থক শব্দ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ করতে পারবে। অর্থাৎ আমরা যে পরিচিত শব্দগুলো ব্যবহার করি এর বাইরেও যে আরও একটা শব্দের অনেক অর্থ আছে বা অনেক সমার্থক শব্দ আছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না অনেকটাই। তাহলে এই পাঠের মধ্য দিয়ে আমরা সেই শব্দগুলো সম্পর্কে জানব। তাহলে আসো, সমার্থক অর্থ কি এটা জেনে নেই। সমার্থক অর্থ সমান বা সদৃশ অর্থযুক্ত, অর্থাৎ একই অর্থযুক্ত, একই মানে বা অর্থ বিশিষ্ট শব্দই সমার্থক শব্দ বা সমার্থ, সম অর্থ। সংস্কৃত সম অর্থ, সম মানে সমান, অর্থ মানে বা অর্থ। যেমন নদী, এই নদী শব্দের সমার্থক হচ্ছে তটিনী, স্রোতস্বিনী। তাহলে আমরা নদী বলতে তটিনীকেও বুঝি, স্রোতস্বিনীকেও বুঝি, কিন্তু আমরা সচরাচর এই নদী শব্দটি ব্যবহার করে থাকি। তটিনী বা স্রোতস্বিনী এই শব্দগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু কবিতায় বা সাহিত্যে এগুলোর ব্যবহার আছে। তাহলে এই সমার্থক শব্দের মধ্য দিয়ে আমরা এই শব্দগুলো জানব। তাহলে সমার্থক শব্দ কি? সংজ্ঞাটা হচ্ছে, যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। তাহলে একই অর্থ প্রকাশ করবে, অর্থাৎ সূর্য মানে সূর্য, তপন মানেও সূর্য, রবি মানেও সূর্য, তাহলে ওই রবির অর্থও সূর্য, তপন অর্থও সূর্য। তাহলে এই যে এক অর্থ প্রকাশ করলো, এটা একার্থক শব্দ বলো। তাহলে সমার্থক শব্দ মানে সমান অর্থ। যেমন আধার, আধার মানে অন্ধকার, তমসা, তমসা মানে অন্ধকার, তিমির, তিমির মানে অন্ধকার। এবার এই সমার্থক শব্দ আমরা কেন পড়বো, এর প্রয়োজনীয়তা কি? সমার্থক শব্দ রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা হয়। রচনার মাধুর্য, সৌন্দর্য সৃষ্টির জন্য আমরা এবং শ্রুতিমধুর করতে আমরা একটা শব্দের এই যে আরো অন্য শব্দগুলো আছে এগুলো ব্যবহার করে রচনাকে মাধুর্য সৃষ্টির জন্য আমরা অর্থবহ করে থাকি। দেখো, কবিতায় এই সমার্থক শব্দের প্রয়োজন বেশি, কারণ কবিতায় ছন্দ মিলনের ক্ষেত্রে বা আমরা এই ছন্দ এবং কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য কবিরা সমার্থক শব্দ ব্যবহার করেন। সমার্থক শব্দ সৃজনশীল সাহিত্য সৃষ্টিতে ভূমিকা রাখে। যদি মৌলিক বা সৃজনশীল সাহিত্য তৈরি করতে যাই তাহলে এই সমার্থক শব্দের জানতে হবে। মনের ভাব প্রকাশকে সহজ করে দেয়। একটা কথা একজনে একভাবে প্রকাশ করে, আরেকজন আরেকভাবে প্রকাশ করতে পারে। শব্দ জানা থাকলে আমরা উপযুক্ত শব্দটি ব্যবহার করে এই মনের ভাবটা প্রকাশ করতে পারবো। ভাষায় শব্দের ব্যবহারকে সমৃদ্ধ করে। আমরা গতানুগতিক যে সচরাচর যে শব্দগুলো ব্যবহার করি এর বাইরেও যদি আমাদের বাংলা ভাষায় এত শব্দ আছে, একটা শব্দের অনেক শব্দ আছে, সেই শব্দগুলো যদি ব্যবহার করি তাহলে আমার ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে, ভাষায়
ভাষার শব্দের ব্যবহার সমৃদ্ধ হবে। সমার্থক শব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ। তাহলে ভাষার প্রাণ হচ্ছে এই সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ হচ্ছে এই সমার্থক শব্দ। যেমন ধরো বসুন্ধরা, ভূ, মেদিনী, ধরণী, বসুধা, অবনী, ধরা, ধরিত্রী। তাহলে তোমরা বুঝতে পারছো এগুলো কোন শব্দের সমার্থক শব্দ? পৃথিবী শব্দের সমার্থক শব্দ। তাহলে পৃথিবী বোঝাতে এই শব্দগুলো আরো 8টি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এই 8টি শব্দ এই পৃথিবী বোঝাতেই ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ব্যবহার দেখি যে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। দেখো, পৃথিবী শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ করতেছি। অবনী, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। তাহলে এখানে অবনী মানেও পৃথিবী, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে কেউ আসেনি। মেদিনী, প্রচন্ড নাদে কাঁপিয়া উঠিল মেদিনী। মেদিনী মানেও পৃথিবী। বসুন্ধরা, বসুন্ধরা মানেও পৃথিবী। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধরণী, ধরণী আর ঢাকিতে নাহি হবে। জুতা আবিষ্কার কবিতার একটি লাইন বা চরণ। ধরণী আর ঢাকিতে নাহি হবে। ধরণী মানে এখানেও পৃথিবী। বসুধা, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা। এখানে বসুধা মানেও পৃথিবী। তাহলে লক্ষ্য করো যে আমরা পৃথিবী শব্দের সমার্থক শব্দ অবনী, মেদিনী, বসুন্ধরা, ধরণী, বসুধা ইত্যাদি বিভিন্ন বাক্যে ব্যবহার করেছি, করে বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করেছি। অক্ষি, চক্ষু, নয়ন, লোচন, নেত্র, আখি। আমাদের পরিচিত আখি, চক্ষু, নয়ন বা অক্ষিও পরিচিত। এবার দেখি তাহলে এটা চোখ শব্দের সমার্থক শব্দ এগুলো। এবার এগুলো বাক্যে প্রয়োগ দেখি। চোখ শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। চক্ষু, প্রাণ চায় চক্ষু না চায়। তাহলে এই চক্ষু দিয়ে আমরা এখানে বাক্য তৈরি করলাম। এবার দেখো নয়ন, নজরুল একটি গান, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। তাহলে এখানে নয়ন ব্যবহার করা হয়েছে। অক্ষি, চকিত রহিল অক্ষি পালক পাশরি। তাহলে এখানে অক্ষি ব্যবহার করা হয়েছে। আখি, আখি দিয়ে আখির আড়ালে চলে গেছো তুমি। তাহলে এখানে আখি দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। তাহলে চক্ষু, নয়ন, অক্ষি, আখি এগুলো দিয়ে এখানে আমরা বাক্য গঠিত হলো। এবার দেখি আরেকটি, অম্বু, জীবন, নীর, সলিল, জল, বাড়ি। তাহলে জল আমরা চিনি, তাহলে জলের সমার্থক শব্দ পানি, নীরের সমার্থক শব্দ পানি। তাহলে পানি শব্দের সমার্থক শব্দগুলো এখানে দেয়া হলো। এবার এগুলো দিয়ে দেখি বাক্যে কিভাবে প্রয়োগ করা হয়। পানি শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। দেখুন, জল, জলের জীব মরিল জল বিনা। তাহলে এখানে জল শব্দটি কিন্তু দুবারই ব্যবহার করা হয়েছে। জলের জীব মরিল জল বিনা। তাহলে এখানে এটা জুতা আবিষ্কার কবিতারই একটা চরণ। নীর, আয়ু যেন শৈবালের নীর। তোমরা পড়েছো নিশ্চয়ই জীবন সঙ্গীত কবিতায়, আয়ু যেন শৈবালের নীর, যে মানুষের জীবনকে শৈবালের উপর জমে থাকা শিশির বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে। এবার দেখো সলিল, তার সলিল সমাধি রচিত হলো, অর্থাৎ পানিতে যে সমাধি রচিত হয় মৃত্যুর পরে সেটিকে বলা হচ্ছে সলিল সমাধি। বাড়ি মানে পানি, নিশি অন্ধকার ঘন বাড়ি বরিশে। রাত অন্ধকার, ঘন বাড়ি মানে পানি, বৃষ্টি পড়ছে, বর্ষণ হচ্ছে। এবার আমরা দেখি যে চন্দ্র, চন্দ্র নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, শশী। তাহলে এটি চাঁদ, চাঁদ শব্দের এতগুলো সমার্থক শব্দ রয়েছে। এবার এই শব্দগুলোর কিছু বাক্যে কিভাবে প্রয়োগ হয় আমরা দেখি। চাঁদ শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। শশী, একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিও। তাহলে এখানে শশী বাক্যে ব্যবহৃত হয়েছে। কি চমৎকার একটি লাইন। চাঁদ, দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমার চাঁদ দোলে। খুবই বিখ্যাত একটি লাইন, দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমার চাঁদ দোলে। শশাঙ্ক, আকাশে সাজিল ইন্দু শশাঙ্ক বাহিনী। এখানে শশাঙ্ক মানে চাঁদ।
এবার আমরা দেখি অর্ণব। অর্ণব জলধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, জলনিধি, সিন্ধু। তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এগুলো সমুদ্র শব্দের সমার্থক শব্দ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? অর্ণব, জলধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, জলনিধি, সিন্ধু। এবার এই সমুদ্র শব্দের সমার্থক শব্দ কিভাবে বাক্যে প্রয়োগ করা হয় সেটা আমরা দেখি। যেমন সমুদ্র, 7 সমুদ্র 13 নদী পাড়ি দেব। তাহলে এখানে সমুদ্র দিয়ে বাক্য রচিত হলো। সাগর, খুব বিখ্যাত লাইন, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। পারাবার, নজরুলের একটি কবিতার লাইন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। তাহলে এখানে পারাবার মানে কি? সমুদ্র। সিন্ধু, তোমরা ছোটকালে পড়েছো কবিতা, সংকল্প কবিতা পড়েছো, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। তাহলে আমরা সমুদ্র শব্দের যে সমার্থক শব্দ এখানে সেগুলো দিয়ে আমরা বাক্য রচনা করলাম। এখানে সমুদ্র দেওয়া হয়েছে, সমুদ্র, সাগর, পারাবার, সিন্ধু, এই 4টি দিয়ে এখানে বাক্য রচনা করা হয়েছে। কবিতার লাইন দেওয়া হয়েছে, আমাদের নজরুলের কবিতাও ব্যবহার করা হয়েছে, কাজী নজরুল ইসলামের। এবার আমরা আরেকটাতে যাই। দেখো, অচল, অদ্রি, গিরি, ভূধর, শৈল, পাহাড়। তাহলে অচল, অদ্রি, গিরি, ভূধর, শৈল, পাহাড়। তাহলে পাহাড় যেহেতু আছে বুঝতেই পারছো যে এটি পর্বত শব্দের এগুলো সমার্থক শব্দ। পাহাড় শব্দের যে সমার্থক শব্দ সেগুলো কিভাবে বাক্যে প্রয়োগ হয় আমরা দেখিয়ে দিই। পর্বত, তুমি যদি মনে করো পর্বত চিরিতে পারো। তাহলে এখানে তুমি যদি মনে করো, তোমার যদি সাহস শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে পর্বত চিরতে পারো। পাহাড়, দেখি লোক সবই বলে চলিল পাহাড়। গিরি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। এটিও কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন, কান্ডারি হুঁশিয়ার কবিতার। এবার দেখো অচল, উচল বলিয়া অচলে চড়িনু। তাহলে এখানে অচল, গিরি, পাহাড়, পর্বত। আবার বলছি, পর্বত, পাহাড়, গিরি, অচল, পাহাড়ের এই সমার্থক শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করলাম এবং বাক্যে প্রয়োগ দেখলাম। বিভিন্ন কবি সাহিত্যিক এটি কিভাবে প্রয়োগ করেছেন তা আমরা দেখলাম। এতক্ষণ যে সমার্থক শব্দগুলো আমরা পড়লাম এগুলোর তোমরা কি শিখলে একটু আমরা মূল্যায়ন করে নেই। দেখো, নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক? ওহি, কর, জলধি, ভুজঙ্গ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক তো ওহি, কর, জলধি, ভুজঙ্গ। ওহি মানে তো সাপ, কর মানে হাত, জলধি মানে সমুদ্র, আর ভুজঙ্গ মানেও সাপ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক হবে কোনটি? জলধি, জল ধারণ করে যা জলধি, এই জলধি মানে সমুদ্র। কোনটি পর্বত শব্দের সমার্থক? তপন, ভূধর, সবিতা, দিবাকর। তাহলে এখানে হবে ভূধর। ভূধর হচ্ছে পর্বত শব্দের সমার্থক। এবার দেখো একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থানে উদিল রবি লোহিত বরণ। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? গাছে উদিল রবি, সলিলে উদিল রবি, অর্ণবে উদিল রবি, না গগনে উদিল রবি? তাহলে হবে গগনে উদিল রবি লোহিত বরণ। এবার দেখি, ওহি, নাগ, ফণি, ভুজঙ্গ, সর্প, আশি বিষ। তাহলে বলো দেখি তোমরা
যে মাঝখানে এটি কোন শব্দের, এগুলো সমার্থক শব্দ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, যেখানে ওহি একটু আগে পড়ানো হলো, নাগ তোমরা জানো, সর্প জানো, এবং ভুজঙ্গ শব্দের অর্থ আমি বলে দিলাম। তাহলে 80-20 মানেও একই অর্থ, ফণি মানেও একই অর্থ। তাহলে এই প্রশ্নবোধক স্থানে আমাদের হবে কি? সাপ, কারণ এগুলো সাপ শব্দের সমার্থক। এবার আরেকটা দেখি, তোমরা একটু আগুন। তাহলে এই আগুন শব্দের সমার্থক শব্দগুলো কি কি তোমরা এখানে বসাতে পারো। অগ্নি, অনল, বায়ুসখা, বৈশ্যানর, হুতভুক, হুতাসন, এগুলো তোমরা এখানে বসাতে পারো। এখানে আগুন শব্দের কি কি সমার্থক শব্দ সেটা চাওয়া হয়েছে। এই পাঠে আমরা কি জানলাম? এই পাঠে আমরা জানলাম এতক্ষণ সমার্থক শব্দের সংজ্ঞা জানলাম, সমার্থক শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেই অনেকগুলো বাক্য তোমাদের দেখানো হলো, বিভিন্ন কবি সাহিত্যিকের ব্যবহৃত বাক্য এবং এমনি গঠিত বাক্য, সেগুলো তোমাদের দেখানো হলো। আর কিছু শব্দের সমার্থক শব্দ আমরা জানলাম, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই সমার্থক শব্দ পাঠ করে বা এই ক্লাসটি করে আমরা একটা শব্দের যে আরও অনেক শব্দ আছে এবং এই শব্দগুলো কিভাবে বাক্যে প্রয়োগ হয় সেগুলো আমরা এখানে জানলাম। এবার আসি বাড়ির কাজ। যে আমরা এই নিচের শব্দগুলো 4টি করে সমার্থক শব্দ লিখব, যেমন হাত, নারী, নদী, সাপ, চুল। এই 5টা শব্দ দেওয়া আছে, তোমার 4টা করে সমার্থক শব্দ লিখবে। এবং 2 নম্বরটা দেখো, আগুন, দেহ, ধেনু, আধার, দিবস, এই শব্দগুলো বাক্যে প্রয়োগ দেখাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে বসে বা বাসায় এই বাড়ির কাজটা সুন্দর করে করবে। স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে এটা দেখিয়ে মূল্যায়ন করবে। তোমাদের এই ক্লাস যদি তোমরা আবার দেখতে চাও, আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমাদের সুচিন্তিত মতামত থাকলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্টস করতে পারো, অথবা আমাদের ইমেইল করে জানাতে পারো। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে বসে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।